কোনো খোঁজ নেই, নেই কোনো যোগাযোগ। বেঁচে আছে নাকি এই দুনিয়াতে, সব কিছুই ছিল অজানা। এরপরেও টানা 10টা বছর স্বামীর জন্য অপেক্ষা করার পর অন্যত্র বিয়ে করে ফেলেন জেনারেল আজমির স্ত্রী। এত বছর বাদে টর্চার সেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি ফিরে দেখেন তার পরিবার বলতে আর কিছুই নেই। জীবন সঙ্গিনী নেই, আলো নেই, আশা নেই। জীবন থেকে এতগুলো বছর হারিয়ে গেল অন্ধকার আয়না ঘরে। কি হৃদয় বিদারক, তাই না? এমন হাজারো স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, বিধবা হয়েছে। মা তার সন্তানকে হারিয়েছে, সন্তান হারিয়েছে তার পিতাকে। আর্তনাদ হাহাকারে দিনরাত পার করার পর আজকের এই বাংলাদেশ, যেখানে কথা বলার আগে আপনাকে আর ভয় পেতে হচ্ছে না। কখনো যদি ভুলেও মনে আসে আগেই ভালো ছিলাম, তবে লজ্জায়, ঘৃণায়, অকৃতজ্ঞ হবার অপরাধে মাথা নিচু করে ফেলুন। এত মানুষের ত্যাগকে ছোট করবার অধিকার আমাদের কারোরই নেই। বাংলাদেশের সদ্য পলায়ন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধ মত সহ্য করতে পারছিলেন না, আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাঘর, যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস বা বিভীষিকাময়। হাসিনার তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের গুমঘর, প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায়। সারা দেশে পিজিআইপের 23টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায়। 2024 সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর 2009 সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে 66টিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছে, তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়। অনেকে আবার এনকাউন্টারের শিকার হয়েছেন। বাংলাদেশে এই জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে। আয়নাঘরে রাখা অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়, তারপর লাশ সরিয়ে দেওয়া হয়। যাদের গ্রেপ্তার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না। আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না।